আজকের এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা আসাম তথা গুরুত্বপূর্ণ জাতীয় এবং আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ ৩ মে শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো ৭৮ বছরের অপেক্ষা, বঞ্চনার প্রতিবাদে হাইলাকান্দির দুটি গ্রামে ভোট বয়কট। হাইলাকান্দি জেলার বরুণচূড়া কুকিচূড়া গ্রাম পঞ্চায়েতের অধীন গেন্দাচূড়া এফবি ও বাংলা ভাষা এফবি গ্রামের আদিবাসীরা এবারের পঞ্চায়েত নির্বাচনে একটিও ভোট দেননি। সংখ্যায় প্রায় ১২০০ ভোটার এই প্রতিবাদে অংশ নেন। হাইলাকান্দি জেলার কাটলিচূড়া উন্নয়ন ব্লকের অন্তর্গত এই অঞ্চলের রিয়াং জনগোষ্ঠীর মানুষরা দাবি করেন, স্বাধীনতার ৭৮ বছর পুরো তারা ন্যূনতম অধিকার ও পরিকাঠামো থেকে বঞ্চিত। এই দুই গ্রামে নেই পাকা রাস্তা, নেই উপযুক্ত শিক্ষার সুযোগ, নেই পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা। বিশেষ করে অরণ্য অধিকার আইন ২০০৬ বাস্তবায়নের ক্ষেত্রেও এই জনগোষ্ঠী বছরের পর বছর উপেক্ষিত। ফলে নিজেদের নাগরিকত্ব থাকলেও তারা যেন দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো বেঁচে রয়েছেন বলেই দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় নেতৃত্বের অভিযোগ, বারবার রাজনৈতিক নেতারা প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সেই প্রতিশ্রুতি কখনো পূরণ হয়নি। রাস্তাঘাট, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, বিদ্যুৎ সবই যেন কাগজে কলমে সীমাবদ্ধ। তারা বলেন, যতদিন না তাদের ন্যায্য দাবি ও অধিকার পূরণ হচ্ছে ততদিন গণতন্ত্রের এই প্রক্রিয়া অংশগ্রহণ করে আর লাভ নেই। শান্তিপূর্ণ এই ভোট বয়কট প্রশাসনের প্রতি এক দৃঢ় বার্তা। সম্মান, ন্যায় এবং সামগ্রিক উন্নয়নের দাবি আজ আর উপেক্ষা করা যাবে না। এই ঘটনা আবারও মনে করিয়ে দেয়, উন্নয়ন না হলে গণতন্ত্র মানুষের আস্থা হারায়। প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরবর্তী খবর, ফলস ভোট নিয়ে রক্তাক্ত ভোট কেন্দ্র, অস্ত্রের আঘাতে আহত ৪। ভোট গ্রহণের অন্তিম পর্যায়ে রাতাবাড়িতে সংঘটিত হলো এক মারপিটের ঘটনা। ফলস ভোটকে কেন্দ্র করে দুই প্রার্থীর প্রতিনিধির মধ্যে বচ্চা থেকে রূপ নেয় প্রাণঘাতী হামলায়। ধারালো অস্ত্রের আঘাতে জখম ৪ জন বর্তমানে মেডিকেলে চিকিৎসাধীন। ঘটনাটি রাতাবাড়ির বেতুবাড়ির হলেও পাতারকান্দি বিধানসভা এলাকার অন্তর্ভুক্ত। ডিলিমিটেশনের পর এলাকাটি কানাইনগর ফাকুয়া জেলা পরিষদের অন্তর্গত ৩৮ নং কাজিরবাজার পল্টন জিপির ৪ নং মুলিয়ালা সাগিখাউরি ওয়ার্ড, ৩৮-৪ নং বুথ বেতপাড়ি এমবি স্কুল। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সারাদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছিল। ওয়ার্ড সদস্য পদপ্রার্থী হিসেবে ৩ জন প্রতিদ্বন্দ্বীর পক্ষে ভোট প্রদান করেন। বিকাল ৪টা ৩০ ভোটারকে কেন্দ্র করে হঠাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আব্দুল আজিজের ওই ভোটারকে ভুয়ো ভোটার বলে আখ্যা দেন শাইনুল হক নামক অন্য এক প্রার্থীর এজেন্ট। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। আজিজ তেড়ে যান ওই এজেন্টের দিকে। সঙ্গে সঙ্গে অস্ত্র নিয়ে আজিজের উপর ঝাঁপিয়ে পড়ে শাইনুলের পক্ষের লোকেরা। আজিজের ভাইরা এগিয়ে এলে শাইনুলের পক্ষ থেকে বাহার, ফয়জুল হোসেন প্রমুখ হামলা চালায়। এতে গুরুতর জখম হন আব্দুল আজিজ, আতিকুর রহমান, বদরুল হক এবং আসাদুর রহমান প্রমুখ। রাজবাড়ী পুলিশ তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করে। বর্তমানে তারা হাইলাকান্দি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান পরিবারের লোকেরা। পরিবারের তরফে জানা যায়, ঘটনার সময় তাদের 2টি আইফোন, একটি মোবাইল ও নগদ কিছু টাকা ছিল, তাও আর পাওয়া যায়নি। গ্রামবাসী পুনরায় ভোট গ্রহণের দাবি জানান। এদিকে শাইনুল হক বলেন, প্রথমে তাদের উপর হামলা চালান আব্দুল আজিজ। তার এই হামলায় শাইনুলের পক্ষের একজনের হাত ভেঙে গেছে। পরবর্তী খবর, কাছাড়ে জেলা পরিষদ দখলের দাবি বিজেপির, কারচুপির সন্দেহ কংগ্রেসের। ঠেলা ধাক্কা, উত্তপ্ত বাক্য বিনিময় কিছু ভোট কেন্দ্রে ছিল অবশ্যই, সঙ্গে 2-1টি কেন্দ্রে মারপিটেরও খবর পাওয়া গেছে। শুক্রবার কাছাড়ে পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ পর্ব পার হয়েছে এভাবেই। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী জেলায় ভোট পড়েছে 73%। সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরুর কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন ভোট কেন্দ্রে দেখা যায় ভোটারদের লম্বা লাইন। তবে বেলা কিছুটা গড়ানোর সঙ্গে সঙ্গে রৌদ্র প্রখর হয়ে ওঠায় ভিড়ের চাপ কমে যায় অনেকটাই। ফের বিকেলের দিকে ভোটাররা ভিড়তে থাকেন ভোট কেন্দ্রে। তাই অনেক কেন্দ্রে দেখা যায় বিকেল 4:30টায় ভোটের সময়সীমা শেষ হবার মুহূর্তেও লম্বা লাইন, যার দরুন ভোট গ্রহণ চলে সন্ধ্যার পরও। এদিকে যেসব কেন্দ্রে ঠেলা ধাক্কা বা উত্তপ্ত বাক্য বিনিময়ে যাই হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে গ্রুপ মেম্বার পদের প্রার্থীদের সমর্থকরাই জড়িয়েছেন এসবে। সিংহভাগ ভোটারদের চর্চায়ও ফুটে উঠেছে। গ্রুপ মেম্বার পদের লড়াইকে ঘিরে আগ্রহ। বিক্ষিপ্তভাবে জেলা পরিষদ বা আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের লড়াইকে ঘিরে আগ্রহ দেখা গেলেও যেসব ভোটারের সঙ্গে কথা হয়েছে তাদের বেশিরভাগেরই কথাবার্তায় ফুটে উঠেছে মহল্লার বাসিন্দা গ্রুপ মেম্বার পদের প্রার্থীদের সম্ভাবনাকে ঘিরে উৎসুক। বৃহত্তর ক্ষেত্রের জেলা পরিষদ বা আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের প্রার্থীদের নেহাতি ভোট দিতে হয়, তাই এই কর্তব্যটুকু করেছেন তারা। এসবের মধ্যে তাৎপর্যপূর্ণভাবে এবারও দেখা গেছে কিছু ভোট কেন্দ্রে যথারীতি পরিবারের বয়োজ্যেষ্ঠ কোনো সদস্য এসে বাকিদের ভোট দিয়ে যাওয়ার ধারা অব্যাহত রয়েছে। আর পরিস্থিতি অনুধাবন করে ভোট কর্মীরাও এতে খুব একটা আপত্তি জানাননি। পরিবারের অন্য সদস্যদের ভোটাধিকার প্রয়োগ করে বেরিয়ে আসার পর পূর্ব সোনাইয়ের স্বাধীনবাজার এলাকার এক প্রৌঢ় বলেন, এটাই ওই এলাকার ধারা, এতে কেউ আপত্তি জানান না।
এদিকে ভোট গ্রহণের পর কংগ্রেস এবং বিজেপি উভয় পক্ষ থেকেই দাবি করা হয়েছে জেলা পরিষদ গঠন করছেন তারা। বিজেপি জেলা সভাপতি রূপম সাহা বলেন, জেলা পরিষদে তারা দখল করতে চলেছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। জেলায় সিংহভাগ আঞ্চলিক পঞ্চায়েত সদস্যপদ বিজেপির দখলে আসবে বলে দাবি করেন রূপম। তার কথায় ভোটাররা স্বতঃস্ফূর্ত হয়ে ভোট দিয়েছেন বিজেপি প্রার্থীদের, তাই দলের জয় নিশ্চিত। অপরদিকে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালও দাবি করেন, জেলা পরিষদ দখল করছেন তারা, একইভাবে আঞ্চলিক পঞ্চায়েতেও ভালো ফল হবে দলের ফলাফল নিয়ে আশাবাদী মনোভাব ব্যক্ত করলেও অভিজিৎ সঙ্গে সন্দেহ ব্যক্ত করেন বিজেপি কারচুপির আশ্রয় নিতে পারে। তার অভিযোগ, ভোট গ্রহণের পর এজেন্টের হাতে 17 সি ফর্ম তুলে দেওয়ার কথা প্রিসাইডিং অফিসারদের, এতে কতটা ভোট পড়েছে এসব তথ্য উল্লেখ থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রিসাইডিং অফিসাররা এজেন্টের তা দেননি। এতে তিনি সন্দেহ করছেন শাসক দলের নির্দেশে প্রিসাইডিং অফিসাররা এই কাজ করছেন, যাতে করে পরবর্তীতে শাসক দল কারচুপির আশ্রয় নিতে পারে। পরবর্তী খবর, আসাম থেকে যারা পাকিস্তানকে সমর্থন করছেন তাদের বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ধুবড়িতে এক জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, পাক প্রেমীদের কোনো অবস্থাতেই রেয়াত করা হবে না, পা ভেঙে দেওয়া হবে তাদের। ইতিমধ্যেই পুলিশকে পাক প্রেমীদের গ্রেফতার করে পা ভেঙে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। একই সঙ্গে কাশ্মীরের পহেলগাঁওর সন্ত্রাসবাদীদের বর্বরতার প্রসঙ্গ টেনে এনে মুখ্যমন্ত্রী বলেন, যারাই ভারতবর্ষকে আক্রমণ করবে তাদের কচুকাটা করা হবে, ঠিক যেমন বীর লাচিত বরফুকন এবং চিলারায় করেছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, পহেলগাঁও কাণ্ডকে ঘিরে গোটা দেশ শুকা হতো, সন্ত্রাসবাদীরা তো পাকিস্তানি, কিন্তু দেশ বা আসামে অনেক পাকিস্তানি লুকিয়ে রয়েছে, কোনো অবস্থাতেই তাদের রেয়াত করা হবে না। সামাজিক মাধ্যমে পাকিস্তানকে সমর্থন করায় ইতিমধ্যেই রাজ্যের 30 জনকে গ্রেফতার করা হয়েছে এবং আইনের গণ্ডির মধ্যে থেকে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, সামাজিক মাধ্যমে পাকিস্তানকে সমর্থন করে কেউ যদি ভেবে থাকেন রেহাই পেয়ে যাবেন, তাহলে ভুল ভাবছেন তারা, কাউকে রেয়াত করা হবে না। তার কথায়, আসামের নুন খেয়ে যারা পাকিস্তানকে সমর্থন করবেন তাদের মতো মানুষের দরকার নেই রাজ্যে। এদিকে পহেলগাঁও কাণ্ডে জড়িত পাক সন্ত্রাসবাদীদের খুঁজে খুঁজে বের করে প্রধানমন্ত্রী শাস্তি দেবেন বলেও জোর গলায় জানান মুখ্যমন্ত্রী। ভাষণে কংগ্রেসেরও ক্ষুরধার সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে প্রায় 55 বছর শাসনে থেকেও কংগ্রেস কিছুই করেনি। তাদের আমলে সাম্প্রদায়িক সংঘর্ষ, বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সংঘাতের পাশাপাশি বন্দুক বোমা বিস্ফোরণের আওয়াজে ভরে ছিল রাজ্যের পরিবেশ, ছিল দালালদের দাপুটো। কংগ্রেসের আমলে উৎকুচ ছাড়া কেউ চাকরি পাননি, এমনকি অঙ্গনওয়াড়ি আশাকর্মীর চাকরির জন্য প্রার্থীদের 2-3 লক্ষ টাকা ঘুষ দিতে হয়েছে। চাকরি বিক্রির টাকায় গাড়ি বাড়ি কিনেছেন কংগ্রেসি নেতারা, টাকা দিয়েও যারা চাকরি পাননি কংগ্রেসি নেতারা তাদের টাকাও ফিরিয়ে দেননি। সেই টাকায় অনেক নেতা ধনী হয়েছেন, কিন্তু সেই পরিবেশ এখন আর নেই। গত 4 বছরে উৎকুচ চড়াই 1.5 লক্ষ প্রার্থী চাকরি পেয়েছেন এবং ভবিষ্যতে পাবেন। বন্ধ হয়েছে দালালি। পরবর্তী খবর, পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা লাগাতার বাড়ছে। এই প্রেক্ষাপটে এবার সরাসরি হুমকি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সিন্ধু জলের ভাগ নিয়ে যে কোনো প্রকল্প গড়ে তুললে তা ধ্বংস করে দেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি। সম্প্রতি ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে, যা পাকিস্তানের কৃষিকাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানের মোট কৃষিজমির প্রায় 80% এই চুক্তির আওতায় প্রাপ্ত জলের উপর নির্ভরশীল। এই পরিস্থিতিতে পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রী এক সাক্ষাৎকারে বলেন, ভারত যদি সিন্ধু নদী অববাহিকায় কোনো কাঠামো নির্মাণের চেষ্টা করে তা পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসন বলে গণ্য হবে, আমরা তা ধ্বংস করে দেব। খাজা আসিফ আরও বলেন, এমন কোনো আর্কিটেকচারের চেষ্টায় যদি করা হয় তা পাকিস্তানের উপর হামলার সমতুল্য। ভারত যদি আমাদের জল সরিয়ে নিতে চায় সেটাই হবে আসল আগ্রাসন। এই মন্তব্যকে আন্তর্জাতিক মহলে উস্কানিমূলক ও যুদ্ধ পরিস্থিতি ঘনিয়ে আনার প্রয়াস হিসেবে দেখা হচ্ছে। এমন সময় যখন দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে, তখন এই ধরনের বিবৃতি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। ভারত ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, পহেলগাঁও হামলার পর সামরিক, কূটনৈতিক ও জলনীতির স্তরে উপযুক্ত জবাব দেওয়া হবে। সিন্ধু জল চুক্তি, যা 1960 সালে ভারত পাকিস্তানের মধ্যে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয়েছিল, সেটিকে পুনর্বিবেচনার সিদ্ধান্ত বলে ব্যাখ্যা করেছে নয়াদিল্লি। বিশ্লেষকদের মতে জল চুক্তির বিষয়টি ভারতের কাছে একটি শক্তিশালী কৌশলগত হাতিয়ার, যা পাকিস্তানের কৃষি ও অর্থনীতিকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। খাজা আসিফের এই মন্তব্য ইসলামাবাদের আন্তর্জাতিক সহানুভূতি আদায়ের একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে। সিন্ধু চুক্তির আওতায় পাকিস্তান প্রতি বছর সিন্ধু, চেনাব ও জেলম নদীর জলের সিংহভাগ পেয়ে থাকে। সেই জল সরবরাহে বিঘ্ন ঘটলে দেশটির খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ জীবনে বিপর্যয় নেমে আসতে পারে। ভারত পাকিস্তান সম্পর্ক এমনিতেই উত্তপ্ত, তার উপর জঙ্গি হামলার প্রেক্ষিতে নেওয়া ভারতের কূটনৈতিক ও অর্থনৈতিক সিদ্ধান্তের পর এবার জলকে কেন্দ্র করে দ্বন্দ্ব নতুন রূপ নিচ্ছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলেই আশঙ্কা আন্তর্জাতিক মহলের।
এখন দেখার বিষয় নয়াদিল্লি এই উস্কানির পাল্টা কী জবাব দেয়। পরবর্তী খবর, ইসরায়েলে ভয়াবহ দাবানল, সোশ্যাল মিডিয়ায় বিতর্ক ও প্রার্থনা। ইসরায়েলের জেরুজালেমের কাছে লাট্রুন ও এস্তাওল বনে শুরু হওয়া দাবানল 5,000 একর জমি ধ্বংস করেছে, যা দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডগুলোর একটি। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং 18 জনকে অগ্নিসংযোগের সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে মাত্র 3 জন আটক ব্যক্তির সঙ্গে আগুনের সম্পর্ক নেই। উচ্চ তাপমাত্রা ও শক্তিশালী বাতাস আগুনের বিস্তার ত্বরান্বিত করেছে, যার ফলে রুট 1 হাইওয়ে বন্ধ এবং 9টি সম্প্রদায় উচ্ছেদ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওগুলোতে হেলিকপ্টার দিয়ে আগুন নেভানোর প্রচেষ্টা ও দুয়া ঢাকা রাস্তার মানুষের পলায়নের দৃশ্য দেখা যাচ্ছে। এক্সে ব্যবহারকারীরা দুই ভাগে বিভক্ত। একজন লিখেছেন, ইসরায়েলের জন্য প্রার্থনা করুন, স্বাধীনতা দিবস বাতিল হয়েছে। অপরপক্ষে কেউ কেউ ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধের প্রসঙ্গ টেনে লিখেছেন, আল্লাহ ইসরায়েলের উপর আযাব বর্ষণ করুন। এই বিতর্ক দাবানলকে রাজনৈতিক মাত্রা দিয়েছে। ইসরায়েলের ফায়ার সার্ভিসের কমান্ডার সমলিক ফ্রিডম্যান বলেন, এটি দেশের সবচেয়ে বড় দাবানল হতে পারে। গ্রিস, সাইপ্রাস ও ইতালি থেকে ফায়ার ফাইটিং বিমান সহায়তা পাঠিয়েছে। বিশ্লেষকদের মতে জলবায়ু পরিবর্তন ও অপর্যাপ্ত প্রস্তুতির কারণে এমন বিপর্যয় বাড়ছে। সরকারের বাজেট কাটা ও অগ্নি প্রতিরোধে অবহেলার সমালোচনা উঠেছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।